শুভেচ্ছা অভিনন্দন আমার প্রিয় ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, ইতিহাস বিষয়ের অভিজ্ঞ এবং বিশিষ্ট শিক্ষক। আজকে আলোচনা করব প্রথম সেমিস্টারের এমসিকিউ এর উপরে সম্পূর্ণরূপে প্রথম অধ্যায়ের আলোচনা। এর আগে 16ই ফেব্রুয়ারি এই স্টুডিওতে আমি তোমাদের জন্য দুটি ভিডিও উপস্থাপনা রেখেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিও ইতিমধ্যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা পেয়ে গেছো। যেহেতু তোমাদের এটা এমসিকিউ ধর্মী মাল্টিপল চয়েস কোশ্চেন, একটি প্রশ্নের সঙ্গে 4টি বিকল্প থাকবে এবং সেই 4টি বিকল্পের মধ্যে একটি বিকল্প অবশ্যই সঠিক হতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার তোমাদের বিদ্যালয় আয়োজন করে থাকে এবং বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এই প্রশ্নপত্র রচনা করেন। আমি গতদিনে তোমাদের যেখানে আলোচনাটি শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকে আজকের আলোচনাতে ফিরে আসব। দেখো, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, প্রিহিস্ট্রি, proto history, early sources and their nature, forms of recorded history, facts and interpretation, Indo-Persian tradition of history, writing in medieval India, concept of time in history, linear and cyclical periodization of history and chronology. এই হচ্ছে তোমাদের লার্নিং হিস্ট্রি বা আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণার অধ্যায়। আমি তোমাদের আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান হিসেবে আমরা আর্কিওলজিক্যাল, লিটারেরি এবং ওরাল ট্র্যাডিশন এই 3টি জায়গাকে আলোচনা করেছিলাম। এই 3টের মধ্যে আর্কিওলজিক্যাল, লিটারেরি এবং ওরাল ট্র্যাডিশন এই 3টি অংশের মধ্যে আমরা কোন উপাদানকে বেশি নির্ভরযোগ্য, রিলায়েবল, ডিপেন্ডেবল বলে মনে করতে পারি? অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস হচ্ছে সেই ধরনের ইতিহাস রচনার উপাদান যাকে প্রাধান্য দেওয়া হয়, যাকে প্রামাণ্য বলে মনে করা হয়। কারণ প্রাচীন যুগের যে শিলালিপিগুলো পাওয়া গেছে সেই শিলালিপির যে লিপি রয়েছে সেই লিপি কোনোভাবে ট্যাম্পারিং করা যায় না। দ্বিতীয় হচ্ছে রেডিও কার্বন 14 টেস্ট, এর মধ্য দিয়ে এই শিলালিপি কত বছরের প্রাচীন তার এজ অ্যান্ড অ্যান্টিকুইটি অর্থাৎ সময়কাল নির্ণয় করা সম্ভব। অন্যদিকে যে লিটারেরি সোর্সেস রয়েছে বা যে ওরাল ট্র্যাডিশন রয়েছে তা কিন্তু যুগে যুগে বিভিন্ন ধরনের যারা ব্যাখ্যাকার রয়েছেন
যারা বিভিন্ন ধরনের রাজার আমলে রাজসভা অলঙ্কৃত করেছেন, তাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছেন, ওই সমস্ত লেখকদের রচনায় অতি রঞ্জন দোষ অর্থাৎ বাড়িয়ে দেখানোর প্রবণতা থাকে। কিরকম? এটি একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা ইতিহাসে হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের শত্রুতা, বিরোধিতার কথা জানি। আমরা এটা জানি যে শশাঙ্ক ছিলেন শৈব এবং হর্ষবর্ধন বৌদ্ধিস্ট। এখন হিউয়েনসাংয়ের যে রচনা, সেই হিউয়েনসাংয়ের রচনাতে হর্ষবর্ধনের প্রতি একটু বায়াসনেস আমরা লক্ষ্য করি। সেখানে শশাঙ্ককে সমালোচনা করা হয়েছে। শশাঙ্ক নাকি গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, বৌদ্ধ মঠ, সেগুলোকে ধ্বংস করেছিলেন। কিন্তু ইতিহাসের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে আমরা বলতে পারি 1990-এর দশকে এবং অতি সাম্প্রতিক কালে মেদিনীপুর জেলার দাঁতনের মোগলমারি বলে জায়গায় যে সমস্ত বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়েছে, যে সমস্ত বৌদ্ধ মঠ মাটির খুঁড়ে পাওয়া গেছে, সেগুলো কিন্তু শশাঙ্ক হর্ষবর্ধনের সম্পর্কে যে লেখা চীনা পর্যটকের রচনাতে উঠে এসেছে, সেটা যে পুরোপুরি ঠিক নয় সেটা প্রমাণ করে। কারণ যদি শশাঙ্ক বৌদ্ধ বিরোধী হতেন, তাহলে তখনকার দিনের তাম্রলিপ্ত, আজকের দিনের তমলুক এবং তার অন্তর্গত দাঁতন, তার অন্তর্গত মোগলমারি বলে যে গ্রাম, সেখান থেকে এত বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ আবিষ্কার করা সম্ভব হতো না। অর্থাৎ হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন বলে হিউয়েনসাং হর্ষবর্ধনকে বড় করে দেখানোর চেষ্টা করেছেন এবং শশাঙ্কর কৃতিত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন। ইতিহাসের যে সমস্ত তথ্য পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে যে শশাঙ্কের জীবিতকাল পর্যন্ত হর্ষবর্ধন কোনোভাবেই শশাঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠেননি। সুতরাং এই জন্যই বলা হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য উপাদান। The archaeological sources are the most reliable and trustworthy sources for the construction of the ancient Indian history. প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার জন্য এই কারণে প্রত্নতাত্ত্বিক উপাদানকে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য উপাদান হিসেবে মান্যতা দেওয়া হয়। আমরা আলোচনা করেছিলাম জীবাশ্মের কথা এবং সেই জীবাশ্ম প্রসঙ্গে আমাদের রেডিও কার্বন 14 ডেন্ড্রোক্রোনোলজির কথা এসছে। লরেন্স সাহেব জীবাশ্মের কাল নির্ণয় করতে পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং লিবি সাহেব জীবাশ্ম তার কার্বন ডেটিং এর তত্ত্ব পৃথিবীর মানুষকে উপহার হিসেবে দিয়েছিলেন। আমরা শেষ করেছিলাম ভিটারি শিলালিপিতে। আমরা বলেছিলাম যে পাহাড়ের গায়ে ছোট ছোট পাথরকে খোদাই করে রাজা মহারাজার যুদ্ধ জয়, তার রাজ্য শাসন
তার আমলের বিভিন্ন প্রজা কল্যাণকামী চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ শিলালিপিগুলোতে রাজ আদেশ হিসেবে খোদাই করা হয়েছিল। আমরা ভিটারির শিলালিপির কথা দিয়ে শেষ করেছিলাম 16 ফেব্রুয়ারি আমাদের ইন্ট্রোডাক্টরি লেকচার অ্যান্ড ডিসকাশন এই শিরোনামে যে দুটো ভিডিও হয়েছে সেখানে আমি বলেছিলাম যে ভিটারি শিলালিপি তারিখবিহীন, কিন্তু এই ভিটারি শিলালিপির গুরুত্ব অপরিসীম ইতিহাসে। ভিটারি শিলালিপির গুরুত্ব ইতিহাসে অপরিসীম এই জন্য যে এখান থেকে ভারতবর্ষে গুপ্ত রাজাদের শেষ পরাক্রমশালী সম্রাট স্কন্দগুপ্তের আমলে যে হুন আক্রমণ হয়েছিল, এবং এই হুন আক্রমণ উত্তর পশ্চিম ভারত দিয়ে হয়েছিল। স্কন্দগুপ্ত সেই হুন আক্রমণ প্রতিহত করে একই সঙ্গে গুপ্ত সাম্রাজ্য, একই সঙ্গে ভারতবর্ষের নিরাপত্তাকে সুদৃঢ় করেছিলেন, এবং ভবিষ্যতের দিনে তিনি তার ওয়ার স্ট্র্যাটেজি ফ্রন্টিয়ার পলিসিকে রাজাদের সামনে একটা নিদর্শন হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। উত্তর পশ্চিম ভারতে সীমান্ত বরাবর এই যুদ্ধ হয়েছিল, এবং হুনরা পরাজিত হওয়ার পর আর দীর্ঘ সময় ভারতবর্ষ আক্রমণের দুঃসাহস দেখায়নি, অন্ততপক্ষে গুপ্তরা যতদিন শাসন ক্ষমতায় ছিলেন। এবং স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী, সেভিয়ার অফ ইন্ডিয়া। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রশ্ন এটা থাকতে পারে যে একটি সাল তারিখবিহীন গুপ্ত রাজাদের শিলালিপির নাম লেখো। মেনশন the name of an inscription without date and time during the Gupta rule. উত্তর হচ্ছে ভিটারি ইনস্ক্রিপশন। প্রশ্ন থাকতে পারে which Gupta ruler is known as the savior of India? অ্যান্সার হচ্ছে স্কন্দগুপ্ত। কোন গুপ্ত রাজাকে ভারতের রক্ষাকারী বলা হয়? প্রশ্ন এরকম থাকতে পারে নেম অফ দ্য ইনভেডার ডিউরিং গুপ্তা রুল। অ্যান্সার হুন। গুপ্তদের আমলে কোন বিদেশি শক্তি ভারত আক্রমণ করেছিল? উত্তর হচ্ছে হুন। সুতরাং এই যে তোমাদের শিলালিপির সঙ্গে ছোট ছোট এমসিকিউ যেগুলো যুক্ত রয়েছে, সেই এমসিকিউ এবং তার প্রশ্ন এবং তার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাংলা মাধ্যমে, ইংরেজি মাধ্যমে। এবং এই সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই নির্ভর করবে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের টিউটোরিয়াল ক্লাস বা ইউটিউবের মাধ্যমে যে ভিডিওগুলো সম্প্রচার করা হচ্ছে সেগুলোর উপরে। তোমাদের যে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত ইতিহাসের গ্রন্থ রয়েছে, বাংলাতে রয়েছে, ইংরেজিতে রয়েছে, সেগুলো তোমরা ভালো করে স্ক্রিনিং করবে, দেখবে। সেখানে সব কিন্তু নেই। আমরা এই স্টুডিও থেকে যেহেতু তোমাদের এমসিকিউ এর উপরে প্রশ্ন, সেই জন্য আমরা অধ্যায়ের অত্যন্ত নির্ভুলভাবে আমরা স্ক্রিনিং করে দিচ্ছি, যাতে করে তোমরা এই তথ্যগুলোকে তোমাদের পাঠ্য ইতিহাসের গ্রন্থের সঙ্গে মিলিয়ে নিয়ে তার একটা কোশ্চেন বাঙ্ক বা কোশ্চেন বাঞ্চ বা এমসিকিউ সেট তোমরা তৈরি করে নিতে
পারো। এবারে আমি আলোচনাতে আসছি, সেটি হচ্ছে নানাঘাট লিপি। এই নানাঘাট লিপি এটি হচ্ছে নায়নিকার। ইতিহাসে তিনি নাগনিকা নামেও পরিচিত। তাহলে দেখো, তোমরা যাকে নায়নিকা বলে নানাঘাট শিলালিপিতে দেখছো, নাম পাচ্ছ, তিনি কিন্তু নাগনিকা নামে পরিচিত। এবং তিনি কে? সাতবাহন বংশের প্রথম সাতকর্ণীর মা। প্রথম সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী, এই যে নামগুলো, তার মানে বোঝা যাচ্ছে একাধিক সাতকর্ণী ছিলেন। এবং প্রথম সাতকর্ণী অর্থাৎ একাধিক সাতকর্ণী ছিলেন। সেই সাতকর্ণীর মধ্যে প্রথম, যার সঙ্গে নাগনিকা বা নায়নিকা, যিনি সম্পর্কে মা, তার সম্পর্ক রয়েছে। সাতবাহন রাজা সাতকর্ণীর কৃতিত্ব, অর্থাৎ এই শিলালিপিতে সাতবাহন বংশের প্রথম সাতকর্ণীর রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক বিজয় অভিযান, রাজনৈতিক দিক থেকে তিনি ভারতবর্ষের কোন কোন অঞ্চল জয় করতে সক্ষম হয়েছিলেন, তার ধারাবাহিকভাবে ইতিহাস নানাঘাট শিলালিপি সেখানে উল্লেখ রয়েছে। আমরা নেক্সট আলোচনাতে যাচ্ছি আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি রবিকীর্তি লিখেছিলেন। রবিকীর্তির পরিচয় কি? তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী সভাকবি, এবং সেই দ্বিতীয় পুলকেশী তিনি হচ্ছেন বাতাপির চালুক্য বংশের সম্রাট। So, Aihole inscription, this inscription was prepared by Robikirti. Who was Robikirti? Robikirti was the court poet of Pulakeshin II. Robikirti was the court poet of Pulakeshin II, and that Pulokeshi or Pulakeshin belongs to Chalukya dynasty, and that Chalukya dynasty ruled in the Batapi area of geographical location of South India. তাহলে আমি কি বললাম? আমি বললাম আইহোল শিলালিপি। এই আইহোল শিলালিপি রবিকীর্তি খোদাই করেছিলেন, রবিকীর্তি লিখেছিলেন। রবিকীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এবং দ্বিতীয় পুলকেশী কে ছিলেন? দক্ষিণ ভারতের চালুক্য বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা, যে চালুক্যরা রাজত্ব করতেন বাতাপি এরিয়াতে। So, what will be the MCQ question from this particular Aihole inscription? আইহোল শিলালিপি কে লিখেছিলেন? অ্যান্সার রবিকীর্তি। রবিকীর্তি কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পুলকেশীর। দ্বিতীয় পুলকেশী কোথায় রাজত্ব করতেন? দক্ষিণ ভারতে। দ্বিতীয় পুলকেশী কোন বংশের ছিলেন? চালুক্য বংশের। চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশীর রাজত্ব কোথায় ছিল? বাতাপি অঞ্চলে। দেখো তাহলে এখান থেকে 7-8টি তোমরা MCQ প্রশ্ন পাচ্ছ। দিস ইজ দ্য স্ক্রিনিং।
এটাকে বলা হয় ছাঁকনি দিয়ে বাছাই করে এমসিকিউ প্রশ্ন তৈরি করা। যত ধরনের এমসিকিউ হতে পারে তার একটা নমুনা তোমাদের একটা শিলালিপির উপর থেকে আমি বললাম। What will be the probable MCQ from the Aihole inscription? Who prepared the Aihole inscription? Answer is Ravi Kirti. Name the court poet of Chalukya king. Ravi Kirti. Ravi Kirti was the court poet of fill in the blanks. Pulokesin II. Pulokesin II belongs to which dynasty? Chalukya dynasty. Pulokesin II of Chalukya dynasty ruled over dash fill in the blank Bataki. So these are the most probable MCQ question from Aihole inscription. Hope, my dear students, you all understand my approach for framing the MCQ question from a particular inscription. আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার এই ইউটিউব ক্লাস থেকে তোমরা বুঝতে পারছো যে একটি শিলালিপি থেকে কতগুলো আমরা এমসিকিউ প্রশ্ন বের করে আনতে পারি। যেহেতু তোমাদের পরীক্ষাটা এমসিকিউ এর উপরে, মাল্টিপল চয়েস কোশ্চেনের উপরে, সুতরাং তোমাদেরকে সমস্ত ধরনের ফরম্যাট কিন্তু জানতে হবে। ট্রু ফলস দিয়ে জানতে হবে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস দিয়ে জানতে হবে। আমি এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে বললাম। আমরা নেক্সট যাব মান্দাসোর ইনস্ক্রিপশন। যশোধর্মান ছিলেন মান্দাসোরের রাজা এবং এই মান্দাসোর শিলালিপিতে যশোধর্মানের কৃতিত্ব বর্ণনা করা হয়েছে। নাও English version of Mandasore inscription. This particular inscription belongs to Yashodharman, and that Yashodharman is the king of Mandasore. And here is the assessment, evaluation of the king Yashodharman. তাহলে মান্দাসোর শিলালিপিতে আমরা যশোধর্মনের কথা জানি, যে যশোধর্মন ছিলেন মান্দাসোরের রাজা এবং তার সামগ্রিক মূল্যায়ন এই মান্দাসোর শিলালিপিতে পাওয়া যায়। পরবর্তী হচ্ছে দেওপাড়া প্রশস্তি। দেওপাড়া প্রশস্তি এটি উমাপতি ধরের লেখা এবং এই দেওপাড়া শিলালিপিতে কার কথা রয়েছে? বাংলার সেন বংশের কথা রয়েছে এবং বাংলার সেই সেন বংশের গুরুত্বপূর্ণ রাজা বিজয় সেনের কথা বলা হয়েছে। বিজয় সেন শুধুমাত্র যোদ্ধা ছিলেন তা নন, বিজয় সেন একজন সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং সামগ্রিকভাবে বিজয় সেনের সমস্ত অ্যাচিভমেন্ট, সমস্ত ধরনের কৃতিত্ব, রাজ্য জয়, প্রজা কল্যাণ, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত দিককে দেওপাড়া প্রশস্তিতে তুলে ধরা হয়েছে। Now the English version, Deopara inscription. This Deopara inscription was prepared by Umapati Dhar. It is an inscription of the
Sena dynasty, and particularly the Sen ruler Vijay Sen was highlighted in this Devpara inscription. Vijay Sen was a empire builder. He annexed a larger part of northern India, started from Bengal, and that time Bengal was the political magnetic center in the power struggle. রাজনৈতিক ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় বিজয় সেনের আমলে বঙ্গদেশ ছিল একটি গুরুত্বপূর্ণ শক্তির ভরকেন্দ্র। নেক্সট, গোয়ালিয়র ইনস্ক্রিপশন, গোয়ালিয়র অর গ্বালিয়র। এই গোয়ালিয়র প্রশস্তিতে রাজা ভোজের কথা আছে। এই রাজা ভোজ হচ্ছেন প্রতিহার রাজবংশ, এবং এই প্রতিহারদের সঙ্গে গুজরাটের সম্পর্ক রয়েছে। কোনো কোনো জায়গাতে আমরা গুর্জর প্রতিহার এই শব্দবন্ধ ব্যবহার পাই। যখন পাল প্রতিহার রাষ্ট্রকূট সংঘর্ষ হয়েছিল বাংলার ক্ষমতা দখলকে কেন্দ্র করে, দক্ষিণ ভারত থেকে রাষ্ট্রকূট, উত্তর পশ্চিম ভারতের গুজরাট থেকে প্রতিহার শক্তি বাংলাতে ক্ষমতা দখলের জন্য নেমেছিল, এবং বাংলার রাজনৈতিক আধিপত্য কার হাতে থাকবে সে বিষয়ে যে তিন শক্তিকে কেন্দ্র করে সংঘাত, তার নাম ইতিহাসে ত্রিশক্তি সংঘাত অর ট্রিপার্টাইট স্ট্রাগল। এবং এখানে রাজা ভোজের কথা রয়েছে। নাও the Gwalior inscription or Gwalior inscription associated with Pratihara King Bhoj. Here is the assessment of King Bhoj. We know the name of the Pratihar in the different literary sources. There is the name of three political power. One is Pala of Bengal, Rashtrakutas of South India, and Pratihar, as well as Gurjar Pratihar. They are from northwestern part, particularly of Gujarat. Particularly from Gujarat, northwestern part of India. So, during the time of the tripartite struggle, for capturing the political control of Bengal, the political power from South India under the leadership of the Rashtrakutas, the political power from northwestern part under the leadership of the Pratihar, somewhere it is Gurjar Pratihar, they entered in the Bengal politics, and in Bengal there was the Pala dynasty. For capturing the political sovereignty, to capture the Bengal, there was a struggle in between the three political powers, Pala, Pratihara or Gurjar Pratihara, and the Rashtrakutas. So this is known as the tripartite struggle in the ancient Indian history. এবার হচ্ছে বেজনগর গরুর স্তম্ভলিপি। বেজনগর inscriptions where the emblem of গরুর, you know, গরুর পাখি, রামায়ণের আমলে
যখন লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু পাখি যেভাবে তার জীবন আত্মবলিদান দিয়েছিল, তেমনি আমরা গরুর পাখি, গরু অর্থাৎ বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, সেই গরুর বা বিষ্ণু তার সিম্বল, বিষ্ণুর সেবক গরুরের ছবি খোদাই করা আছে বেদনগর ইনস্ক্রিপশনে। এবং এটি কিন্তু হেলিওডোরাস, তিনি কিন্তু ভারতীয় শাসক নন, বহিরাগত শাসক, ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং বিষ্ণুর উপাসক ছিলেন এবং বিষ্ণুর সেবক হচ্ছে গরু। একটি পাখি জোড়হাত করে রয়েছে, এটা হচ্ছে আমাদের গরু। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে কোনো বৈদেশিক শক্তি, হেলিওডোরাস রাজা, তিনি ভারতবর্ষে এসে তার ধর্ম ত্যাগ করে তিনি ভারতীয় বৈষ্ণব ধর্মের উপাসক হয়েছিলেন। So now the English version Beznagor inscription, where the symbol of Gorura inscribed, and it is associated with the Hellenistic king Heliodorus, and that Heliodorus came from Greek word, was the worshipper of Lord Vishnu, was the worshipper of Lord Vishnu, and that religion is known as Vaishnava religion. Next, Nalanda inscription. It is related with Harshavardhana. Nalanda inscription associated with Harshavardhana. Now, Mathura inscription, Peshawar inscription, it is associated with Kushana king Kanishka. আমরা এখানে মথুরা এবং পেশোয়ারে পাওয়া যে শিলালিপি, সেখানে কনিষ্কের কথা জানতে পারি। কনিষ্ক কে? তিনি ছিলেন কুষাণদের রাজা, তিনি ছিলেন কুষাণদের রাজা। আমরা কুষাণদের উৎপত্তি জানি, তারা কিন্তু ভারতীয় শাসক নন, তারা চীন প্রদেশের ইউচু বা ইউচি নামের একটি শাখা থেকে উদ্ভূত হয়েছিল এবং এই কুষাণ রাজবংশের কনিষ্কের নামের সঙ্গে কুজুল কনফুসিয়াস, বিমা কনফুসিয়াস আর ওয়েমা কনফুসিয়াস, এই সমস্ত রাজাদের আমরা নাম জানি। তার মধ্যে কনিষ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কনিষ্কের নেতৃত্বে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের বাইরে সব থেকে বেশি পরিব্যাপ্ত হয়েছিল এবং কনিষ্ক এমন একজন রাজা যিনি ইতিহাসে একটি সাল চালু করেন, তার নাম হচ্ছে শকাব্দ। এক শকাব্দ মানে 78 খ্রিস্টাব্দ। সুতরাং ইতিহাসে কনিষ্ক এবং তার সম্পর্কে আর যা যাবতীয় সম্পর্কিত এমসিকিউ এর বিষয় থাকতে পারে, সেগুলো তোমাদেরকে বলা হচ্ছে। নাও the Mathura inscription and Peshawar inscription, both inscription associated with Kushana king Kanishka. Actually, Kushanas
They are from China. They are a subgroup of the Yuchu section. There are so many prominent rulers in the Kushan dynasty, like Kujul Confucius, Vima Confucius or Vaima Confucius, and most prominent is Konishko. Konishko is famous for spreading Buddhism in India as well as outside India. He was a patron of Gautam Buddha. His teachings, his messages was widespread under the royal patronage of Konishko, the greatest ruler of the Kushana dynasty. Konishko is famous for introducing an era that is known as the Shakabdo, Shaka Abdo, an era introduced by the Shakal. And one Shakabda equivalent to 78 AD. 78 AD শকাব্দ চালু করেছিলেন কনিষ্ক। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের এবং তিনি ছিলেন গৌতম বুদ্ধের মত, আদর্শ, চিন্তা ভাবনাকে প্রচার করবার সবথেকে বড় প্রচারক। এবং তার আমলে ভারতবর্ষে একটি বিশেষ স্থাপত্য ঘরানা চালু হয়েছিল। সেটির নাম হচ্ছে গান্ধারা আর্ট, গান্ধার শিল্প শৈলী। And that Gandhara Shilpa Shaili or Gandhara art architectural style was a mixture of Indian, Hellenistic and Buddhistic. অর্থাৎ এখানে ভারতীয় বৌদ্ধ ধর্ম, গ্রিক, রোমান যে সভ্যতা সংস্কৃতি তার একটা অ্যামালগামেশন হয়েছিল। দ্য গান্ধারা স্কুল অফ আর্ট ওয়াজ আ অ্যামালগামেশন অফ গ্রেকো বুদ্ধিস্ট রোমান স্টাইল, গ্রিক, ভারতীয় বৌদ্ধ এবং রোমান ঘরানা গান্ধার শিল্প শৈলীতে স্থান করে নিয়েছিল। মেহরৌলি আয়রন পিলার ইনস্ক্রিপশন, মেহরৌলি আয়রন পিলার ইনস্ক্রিপশন, Mehroli iron pillar inscription, and it belongs to prominent Gupta ruler Chandragupta II. আমরা দেখলাম মেহরৌলি লৌহ স্তম্ভ, একটা লোহার পিলার দিল্লিতে গেলে তোমরা দেখতে পাবে। এর উপরে প্রচুর কামানের গোলার আঘাত হয়েছে, বহুবার এটি আক্রান্ত হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তাতে মোর্চে খুব একটা ধরেনি, বা সেখানে যা কিছু খোদাই করা রয়েছে আজও সেটা বোঝা যায়। এবং এই থেকে আমরা গুপ্ত যুগে ধাতু শিল্পের, মেটাল ইন্ডাস্ট্রির আমরা উৎকর্ষতার প্রমাণ পাই। The excellency of metal industry was established from the evidence of the Mehroli iron pillar inscription, and that Mehroli
iron pillar inscription belongs to Gupta dynasty, and that prominent Gupta ruler was Vikramaditya II. And you know the Vikram Betal. এই যে বিক্রমাদিত্য এবং তার রাজসভার 9 জন বিখ্যাত জ্ঞানী গুণী মানুষ নবরত্ন, তার কথা তোমরা জানো, নবরত্ন। সেখানে কালিদাস ছিলেন এবং কালিদাসের হাত ধরে আমরা ক্লাসিক্যাল লিটারেচার গুলো পেয়েছি। আমরা কুমার সম্ভব পেয়েছি, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত লেখাগুলো পেয়েছি এবং তিনি অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে ছিলেন, তার সভার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাড়াও আরো 8 জন জ্ঞানীগুণী মানুষ তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন, যাদেরকে নবরত্ন বলা হতো। এবারে আলোচনা করব সেটা হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশন। এটা অবশ্য স্কন্দগুপ্তের জুনাগড়, এবং জুনাগড়ের সঙ্গে যুক্ত হচ্ছে সুদর্শন হ্রদের কথা। একটা সময় এই সুদর্শন হ্রদ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং স্কন্দগুপ্তের সুযোগ্য নেতৃত্বে তাকে পুনর্নির্মাণ করা হয়েছিল জলসেচ ব্যবস্থা, প্রজা কল্যাণের কথা মাথায় রেখে। সুতরাং জুনাগড় ইনস্ক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে সাঁচি ইনস্ক্রিপশন। সাঁচি ইনস্ক্রিপশন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতি আম্রকার্দব, তার কথা উল্লেখ যেমন রয়েছে, তেমনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রামাণ্য ঐতিহাসিক তথ্যের নাম সাঁচি শিলালিপি বা সাঁচি লিপি। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য যে এই আলোচনাটা করা হলো শিলালিপি বিষয়ে, তোমরা অবশ্যই যখন প্রথম সেমিস্টারের গ্রন্থগুলো সংগ্রহ করবে, তখন সেখানে তোমরা যে শিলালিপির নাম পাবে এবং সেই শিলালিপিগুলোর বিশেষত্ব যেগুলো ওখানে লেখা হয়েছে সেগুলোকে ভালো করে পাঠ করবে। আমি তোমাদের সুবিধের জন্য, যাতে করে তোমরা সুন্দরভাবে ইতিহাসের কন্টেন্টকে মনে রাখতে পারো, তার জন্য একটা টেবিল টাইপের করে দিয়েছি, একটি স্তম্ভ টাইপের করে দিয়েছি। তোমাদেরকে খুঁজতে হবে না। যে সমস্ত গ্রন্থগুলো আছে সেখানে একটা জায়গাতে কিন্তু সন্নিবিষ্ট নয়, হয়তো কোথাও একটু বেশি পরিমাণে আছে, পরে হয়তো আরো 2-3টে নাম আছে, কিন্তু আমি চেষ্টা করেছি যে এই যে গুরুত্বপূর্ণ শিলালিপি, সেই শিলালিপি কোন রাজবংশের, সেই শিলালিপি কোন রাজার, সেই শিলালিপিতে কি বলা হয়েছে, সেই শিলালিপির বিশেষত্ব কি, সেই শিলালিপি দিয়ে কি কি ইতিহাস পাওয়া যেতে পারে, সর্বোপরি এক একটি শিলালিপি থেকে কতগুলো এমসিকিউ প্রশ্ন তৈরি হতে পারে তার একটি ধারণা তোমরা আমার এই ক্লাস থেকে পেলে। তোমাদের জন্য বাংলাতে যেভাবে সহজভাবে আমি বলেছি, ঠিক সেইভাবে যারা বাংলাতে পড়াশুনো করো না, ইংরেজি মাধ্যম বা হিন্দি মাধ্যমে পড়াশুনো করো, তাদের জন্য আমি ইংরেজিতে জায়গাগুলোকে অনুবাদ করেছি, অনুবাদ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে এটা তোমরা উপলব্ধি করতে পারো, তোমরা এগুলোকে কাজে লাগাতে পারো। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমাদের পরিষেবাটিকে
যতগুলো ভাষার মাধ্যমে সম্ভব সেটাকে কিন্তু পৌঁছে দেওয়া। এবং এই পরিষেবা যা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই পরিষেবাকে তোমরা তোমাদের মতো করে কাজে লাগাও, যাতে করে এই এমসিকিউ এ 40 নম্বরের মধ্যে 40 নম্বরই তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। আমরা পরবর্তী আলোচনা করছি। এবার হচ্ছে বিভিন্ন ধরনের যে কয়েন, বিভিন্ন ধরনের মুদ্রা। আমি 16 তারিখের তোমাদের এখানকার স্টুডিওতে আলোচনার সময় বলেছিলাম যে কয়েনও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। কয়েন হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান, কারণ কয়েনে অনেক কিছু বলা থাকে। কয়েনে অনেক কিছু বলা থাকে। কি কি বলা থাকে আমি তোমাদেরকে একটি কয়েনের উপরে ব্যাখ্যা দিচ্ছি। এখনকার দিনের কয়েন, এবং সেই কয়েনের ব্যাখ্যা দিলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ইতিহাস লেখা হয়। এটি একটি 5 টাকার কয়েন। এটি একটি 5 টাকার কয়েন। দেখো 5 লেখা আছে, এবং এই 5-এর উপরে আমাদের যে রুপি বা রুপায়া বা রুপির তার একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। তার নিচে 2017 লেখা আছে। উপরে রুপিয়া চিহ্ন, নিচে 2017, মাঝখানে 5 লেখা, তার দুই সাইডে একটা গাছের পাতা, ফুল এর একটা নকশা রয়েছে। তাহলে এই যে এই সাইডটা আমি বললাম যে রুপিস বা রুপায়া এই যে জিনিসটা, তার নিচে 5 লেখা, তার নিচে 2017 লেখা। এখান থেকে তুমি ইতিহাসে মুদ্রাকে কিভাবে ব্যাখ্যা করবে? প্রথম হচ্ছে যে এখানে কি হরফ আছে, একটা মুদ্রাতে কোন হরফ ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ইংরেজি হরফ ব্যবহার করা হয়েছে। 5 সংখ্যা এটি কিন্তু ইংরেজিতে লেখা। 2017 এটা কিন্তু ইংরেজিতে লেখা। তাহলে এই মুদ্রাটি 5 টাকা মূল্যের এই মুদ্রাটি ভারত সরকার 2017 সালে ছাপিয়েছিল। উপরে দেখো একটা রুপি বা রুপায়ার চিহ্ন রয়েছে, পাশে একটা বিভিন্ন ধরনের ফুল পাতার সমাহার রয়েছে, যেখান থেকে আমরা পদ্ম দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা অর্ধ প্রস্ফুটিত পদ্ম দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে লোটাস, এটার সঙ্গে ভারতবর্ষের যে ন্যাশনাল হেরিটেজের একটা অংশ, জাতীয় ফুল, এর সম্পর্ক থাকতে পারে। ইতিহাসে কিভাবে আমরা মুদ্রাকে ব্যাখ্যা করি? আমার বলার উদ্দেশ্য তোমরা একেবারে হাতে নাতে ইতিহাসটাকে শেখো। তোমাদের প্রত্যেকেরই ওয়ালেটে বিভিন্ন ধরনের ছোট বড় কয়েন থাকে। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন। সেই কয়েনগুলোকে পাশাপাশি রেখে তুলনা করো। এবারে এই কয়েনটাকে যদি আমরা গলিয়ে ফেলি, তাহলে গলিয়ে ফেলার পরে ধাতুকে যদি বিশ্লেষণ করি, অ্যানালিসিস করি, মেটাল অ্যানালিসিস করি, তাহলে ধরা পড়ে যাবে যে এই মুদ্রাটি কোন ধাতুর তৈরি। আমি ধরে নিলাম এই মুদ্রাটি হয়তো রূপার তৈরি, উপরে কিন্তু সোনার জলের পালিশ বা গোল্ডেন পালিশ আছে। এবারে দেখা গেল 2019 সালে আমি
এই 5 টাকারই একটি কয়েন পেলাম, সেটি হচ্ছে হয়তো অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন আসতে পারবো যে রূপো ছিল 17-তে, 19-এ হয়ে গেল অ্যালুমিনিয়াম। তাহলে কি হয়েছে? মুদ্রার মান পড়েছে, ভ্যালুয়েশন কমে গেছে। তাহলে এই ভ্যালুয়েশন কমে যাওয়ার মানে কি? নিশ্চয়ই ভারতবর্ষে কোনো ধরনের কোনো অর্থনৈতিক সংকট হয়েছে, হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, এবং সেই অর্থনৈতিক বিপর্যয়ের ফলে এই ধরনের মুদ্রা ভারত সরকার চালু করতে বাধ্য হয়েছে। এটা তোমাদের ইতিহাসে কয়েনকে কিভাবে স্টাডি করা হয় সেটা বোঝানোর জন্য আমি বলছি। এবারে কয়েনের অপর পৃষ্ঠ, কয়েনের অপর যে পৃষ্ঠা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি অশোক স্তম্ভ রয়েছে। তার এক সাইডে রয়েছে ইংরেজিতে লেখা ইন্ডিয়া, আর এক সাইডে রয়েছে হিন্দিতে লেখা ভারত। তার নিচে রয়েছে জাতীয় প্রতীক, এবং তার নিচে লেখা আছে সত্যমেব জয়তে। তাহলে এখানে এই অংশে কি আছে? আমাদের জাতীয় প্রতীক তাকে ব্যবহার করা হয়েছে। অতএব এই জাতীয় প্রতীক তার যথাযথ সম্মান মর্যাদা রক্ষা করা, জাতীয় প্রতীকের প্রতি যথাযথ যে প্রোটোকল গুলো রয়েছে সেটার মান্যতা দেওয়া। একদিকে রয়েছে ইন্ডিয়া, একদিকে রয়েছে হিন্দিতে ভারত, আর একদিকে রয়েছে দেবনাগরী হরফে সত্যমেব জয়তে। এবং এই যে অশোক স্তম্ভ, এই অশোক স্তম্ভ কিন্তু সাঁচির যে তোরণ এবং সাঁচি যে আবিষ্কার হয়েছিল সেখানে কিন্তু একটি স্তম্ভ আবিষ্কার হয়েছিল। সেই স্তম্ভটা কিন্তু এই অশোক স্তম্ভের কিন্তু আজকে যে ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি এটা ছিল। সত্যমেব জয়তে, সত্যই সর্বদা জয়লাভ করে, দেবনাগরী হরফ, অর্থাৎ ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির দেব ভাষা দেবনাগরী সংস্কৃত একটা সময় আমাদের ভারতবর্ষে চলন ছিল, এবং সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের বিভিন্ন ধরনের ক্ষেত্রে এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এর মর্যাদা, এর যথাযথ সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। তাহলে দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কয়েন থেকে কিভাবে ইতিহাস লিখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এটাই হচ্ছে বই মুখস্থ না করে ইতিহাসকে শেখা। বই মুখস্থ না করে ইতিহাসকে বুঝে লেখার চেষ্টা করা। যে সমস্ত ইতিহাস আমরা মুখস্থ করে থাকি সেগুলো আমাদের দৈনন্দিন ক্ষেত্রে কোনো কাজে লাগে না, কিন্তু যে ইতিহাসকে আমরা হৃদয় থেকে অনুভব করি, যে ইতিহাসকে আমরা আমাদের হৃদয়ে অনুভব করে নিজের ভাষা, নিজের ব্যঞ্জনায় ফুটিয়ে তোলার চেষ্টা করি, সেই ইতিহাসই কিন্তু চিরস্থায়ী ইতিহাসে পরিণত হয়। আমি হয়তো তোমাদেরকে আজকে একটু ব্যতিক্রমী আলোচনা করলাম, হয়তো তোমরা তোমাদের বিদ্যালয়ে কোনোদিনই হয়তো কোনো ক্লাসে দেখতে পাবে না যে এই ধরনের হাতের কাছে পাওয়া কয়েন, সেই কয়েনকে দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেই কয়েন থেকে আমরা কি কি জানতে পারি, এগুলো হয়তো আমাদের হাতের কাছে আছে। এটাই হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশন। আমাদের সঙ্গে থাকা, আমাদের শ্রেণীকক্ষে থাকা জিনিসকে আমরা ইতিহাস পঠন পাঠনের জন্য ব্যবহার করতে পারি, সে ছোট ক্লাস হোক বড় ক্লাস হোক। এবারে আমি আসছি আমাদের এখানে যে স্লাইডে রয়েছে সেই মুদ্রাগুলো নিয়ে আলোচনা। আশা করি তোমরা
আমি যে তোমাদেরকে অ্যানালিসিস দিলাম, আমি যে ন্যারেটিভ দিয়ে তোমাদেরকে ইতিহাসের কয়েন এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এই কয়েন নিয়ে পড়াশোনা করার একটা শাখা আছে, তার নাম হচ্ছে নিউমিসমেটিক। নিউমিসমেটিক ইতিহাসের যে শাখাতে প্রত্নতাত্ত্বিক বা মাটি খুঁড়ে পাওয়া কয়েন, সাম্প্রতিক কালের কয়েন, এই নিয়ে পঠন পাঠন করা হয়। এই কয়েনগুলো সম্পর্কে জ্ঞান অর্জন বা ধারণা পাওয়ার চেষ্টা করা হয় এবং সেই সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক কয়েন অ্যান্ড কারেন্সি। সুতরাং এই যে কয়েন অ্যান্ড কারেন্সি, হয়তো তুমি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের কয়েন যদি দেখতে চাও, আমাদের সংগ্রহশালায় বিভিন্ন রেপ্লিকা কয়েন রয়েছে। সেই রেপ্লিকা কয়েনগুলো আমরা অনেক সময় ছাত্রছাত্রীদেরকে দেখিয়ে থাকি যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কি ধরনের কয়েন ছিল, সমুদ্রগুপ্তের আমলে কি ধরনের কয়েন ছিল এবং এগুলো কোথা থেকে উদ্ধার হয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে, গুপ্ত যুগে ভারতবর্ষে বেশ ভালো সংখ্যক কিন্তু সোনার কয়েন আমাদের উদ্ধার হয়েছে এবং এই যে গুপ্ত যুগের মাটি খুঁড়ে পাওয়া মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলোকে বায়ানার হোডে রাখা আছে। বায়ানা হোড, সেই বায়ানা হোডে কোথা কোথা থেকে কয়েন পাওয়া গেছে? সর্বনিয়া, সাঁচি এবং গন্ডারমৌ। সর্বনিয়া, সাঁচি এবং গন্ডারমৌ থেকে পাওয়া যে সমস্ত মুদ্রা রয়েছে, সেই মুদ্রার মধ্যে 1841টি মুদ্রা কিন্তু সোনা, এবং এগুলো সব কিন্তু গুপ্ত যুগে। কি প্রমাণ হচ্ছে? এটাই প্রমাণ হচ্ছে যে গুপ্ত যুগে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। গুপ্ত যুগে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, না হলে এত সোনার কয়েন মাটি খুঁড়ে পাওয়া যেত না। আমরা যদি ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে অধ্যয়ন করি, আলোচনা করি, তাহলে আমরা দেখব যে বিভিন্ন সময়ে কয়েনের মানের উত্থান পতন হয়েছে। যেমন আমরা শশাঙ্কের পরে বাংলাতে দেখব যে কয়েনের কিন্তু মূল্যমান পড়েছে। গুপ্তদের সময় সোনার প্রাচুর্য দেখা যাচ্ছে, কারণ তার একটা বড় কারণ হচ্ছে যে ভারত এবং রোমের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য, সেই আন্তর্জাতিক বাণিজ্যের ফল ভারতবর্ষ পেয়েছিল। এবারে তোমাদের স্লাইডের কয়েনগুলো নিয়ে বলি। নিষ্কমনা, এটা হচ্ছে সোনার মুদ্রা, বৈদিক যুগের। পুরাণ 32 রতি রৌপ্য মুদ্রা, তোমাদের মনে রাখতে হবে, এটা গ্রেনে পরিমাপ করা হয়। শতমান, এটা হচ্ছে ল্যাটার ভেদিক এজের কারসাপন, এটা হচ্ছে সোনা এবং রূপোর মুদ্রা, এটা দক্ষিণ ভারতের। পতিন, এটা হচ্ছে মিশ্র ধাতু, সাতবাহন রাজাদের। নারায়ণী মুদ্রা পাল রাজাদের। ক্যাশু সোনার মুদ্রা চোল রাজাদের। এবার আমরা যাচ্ছি আমাদের বৈদিক সাহিত্য। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত। এখানে ভাগ কি রয়েছে? বেদ রয়েছে, বেদাঙ্গ রয়েছে, দ্যাট ইজ বেদ অঙ্গ, an integral part of the Vedas. বেদ কটি? ঋক, সাম, যজু, অথর্ব। এবারে ঋক বেদে কি কি আছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বেদাঙ্গ থেকে কি কি আসছে? সূত্র সাহিত্য, দর্শন আসছে। সূত্র সাহিত্য থেকে কি আসছে? শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ।
দর্শন থেকে আমরা যেগুলো পাচ্ছি, সাংখ্য, যোগ, বৈশেষিক, ন্যায়, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। আমরা কল্প থেকে পাচ্ছি সত্য, বৃক্ষ, সিংহ, ধর্ম। ধর্ম থেকে আমরা পাচ্ছি গৌতম, বৌধায়ন, আপস্তম্ভ, বশিষ্ঠ, বৈখানস। এবারে শুদ্ধ থেকে পাচ্ছি কাত্যায়ন, আপস্তম্ভ, বৌধায়ন। আমি তোমাদের জন্য স্ক্রিনটি শেয়ার করছি, তোমরা একটু ভালো করে দেখে নাও, যে যাতে করে তোমাদের এটি বিশেষভাবে কাজে লাগবে। বেদ, 4টে বেদ, ঋক, সামা, যজু and অথর্বা। ঋক বেদা, here is 4 part: samhita, brahman, aranyak, upanishad. Ved and its integral part, that is known as the Vedanga. Sutra literature, there are the part Shiksha, Kalpo, Chando, Vyakaran or grammar, Nirukta, Jyotish, astrology or astronomy. Darshan, philosophy. 6 types of philosophy exist in Indian culture. 6 types of philosophy exist in Indian culture: Sankhya, Yoga, Vaisheshik, Nyaya, Purva Mimamsa, Uttar Mimamsa. Kalpo, here is 4 part: Sutra, Vriksha, Shuddha, Dharma. Shuddha, that is 3 part: Katyayana, Apastambha, Bodhayan. Dharma, having its 5 parts: Gautama, Bodhayan, Apastambha, Vasishtha, Vaikhanas. So in short, this is the diagrammatic chart of a Vedic literature. And this Vedic literature developed in between 1500 BCE to 1000 BCE. 1500 BCE to 1000 BCE. So, my dear students, I have tried my best to give you knowledge about learning history, understanding history. আমি তোমাদেরকে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে আমাদের প্রথম যে অধ্যায় আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বা লার্নিং হিস্ট্রি এ বিষয়ে ধারণা দিলাম। যেহেতু তোমরা এমসিকিউ এর পরীক্ষা দেবে, সেহেতু আরো হয়তো কিছু ক্লাস তোমরা এই প্রথম অধ্যায়ের উপরে পাবে, এবং তারপরে তোমাদের প্রথম অধ্যায় শেষ হলে আবার আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। তোমরা অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, নালে পরে এই গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টারের ভিডিওগুলো তোমরা পাবে না। তোমরা এখন মাধ্যমিক সদ্য দিয়েছো, এইগুলোকে দেখো, তাতে তোমাদের বিষয় ধারণা পরিষ্কার হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।